সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। তো তৃতীয় সেমিস্টারকে টার্গেট রেখে বাংলা বিষয়ের আজকে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এই ভিডিওটা তোমাদের পরীক্ষায়, আসন্ন পরীক্ষায় অবশ্যই কিন্তু হেল্পফুল হবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর 40 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। বোর্ডের নির্দেশিকায় তৈরি এই প্রশ্নপত্র, 40 নম্বর তোমাদের পরীক্ষা এবং 1 ঘন্টা 15 মিনিট। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আমরা এই মুহূর্তে তৃতীয় সেমিস্টারে সব সাবজেক্টগুলির মডেল টেস্ট তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো শুরু করি। তো চলো প্রথম প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যে জেলায়? দেখো জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোন জেলায় ছিল? 4টা অপশনের মধ্যে। তো তোমরা মনে মনে ভাবা, আমি তোমাদের উত্তর বলেছি। উত্তর হয়ে যাবে যশোর জেলায়। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর জেলায়। পরে কোশ্চেন, বামুনহাটে একটি মেলা হয়, বামুনহাটে কখন মেলা হয়? দেখো 4টা অপশন রয়েছে। উত্তর হয়ে যাবে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে মেলা হয়। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 কি বলেছে? যে দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। অবশ্যই এটা কিন্তু সত্য হবে। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিয়েছিলেন এবং দেওয়ানজি সকল চিঠির জবাব লিখেন। তো দেওয়ানজি কিন্তু সকল চিঠির জবাব লেখেনি, অর্থাৎ অপশন এ দেওয়ানজিকে চিঠি দিলাম এটা সঠিক, এবং অপশন আর অর্থাৎ রিজন এটা কিন্তু ভুল হয়েছে। অর্থাৎ অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 দাগের গ, অর্থাৎ এ সঠিক কিন্তু আর ভুল। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন, হাতি তোর গোদা পায়ে নাতি, এখানে নাতি শব্দের অর্থ কী? তো দেখো নাতি শব্দের অর্থ হচ্ছে লাঠি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন, কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন কোথায়? দেখো কুঞ্জবিহারী যে বাবু তিনি পেশায় ছিলেন কি? উত্তর হয়ে যাবে জুনিয়র উকিল। কুঞ্জবিহারী বাবু ইনি ছিলেন জুনিয়র উকিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বাক্যের সঠিক ক্রমটি হলো? দেখো তোমাদের এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে, তাই ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে কি ভালো করে দেখো কি বলেছে, যে বাক্যের সঠিক ক্রম। প্রথমে বলেছে অবশেষে একদিন বিবাহ স্থির হইল। 2 নম্বর, কিন্তু ঘর বর মনের মতো হয় না, তাহারা 2000 টাকা চাহে। এবং 4 নম্বর বলছে কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। তো কোনটা প্রথমে আছে তোমাদের কিন্তু বার করতে হবে। তোমাদের উত্তরটা আমি বলেছি, অপশন নাম্বার গ হবে, অর্থাৎ প্রথমে 4 নম্বরটা হবে, তারপর 2 নম্বর হবে, তারপর 1 নম্বর, তারপর 3 নম্বর। ভিডিওটা পজ করে তোমরা এটা মিলিয়ে নাও। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন, সন্ধ্যাবেলা আদরিণী ঘরে ফিরে এলো। তো সন্ধ্যাবেলা আদরিণী তো ঘরে ফিরে এসেছিল, তারিখটি ছিল কি? কত তারিখে? উত্তর হয়ে যাবে 1 বৈশাখ। সন্ধ্যাবেলা আদরিণী ঘরে ফিরে এলো এবং সেই তারিখটি ছিল 1 বৈশাখ। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কিন্তু তাহাতে ড্যাশ টাকার বেশি আয় হইল না। কত টাকার বেশি আয় হইল না? 15 থেকে 20 টাকার বেশি কিন্তু আয় হইল না। উত্তর অপশন খ। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? দেখো 4টা অপশনের মধ্যে কি হবে? উত্তর হয়ে যাবে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। পরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। একদম ঠিক। আবার বিবৃতি 2 বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। একদম ঠিক। তাই দুটোই কিন্তু ঠিক হয়েছে। তাহলে উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই ঠিক। তাহলে অপশন কোনটা হবে? অপশন ঘ হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন, এত ড্যাশ কিন্তু একই গ্রহে থাকে। এত ধর্ম নাকি 4টা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো অপশন হয়ে যাবে এত ধর্ম। তাহলে এত ধর্ম অর্থাৎ অপশন নাম্বার গ, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। ওকে, চলো নেক্সট, ই সমান এমসি স্কোয়ার এই সূত্রটি কে আবিষ্কার করেন? তোমরা জানো ই সমান এমসি স্কোয়ার এই সূত্রটি আবিষ্কার করেন আইনস্টাইন, অর্থাৎ অপশন নাম্বার বি। চলো নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, শুধু দুটি আশীর্বাদী সরঞ্জাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো দুটি আশীর্বাদী সরঞ্জামগুলি কি কি? উত্তর হয়ে যাবে বিশ্বাস ও ভালোবাসা। কবির পক্ষে এই বিশ্বাস ও ভালোবাসাই ছিল দুটি আশীর্বাদী সরঞ্জাম। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 কি বলছে? রক্তে আমি রাজপুত্র। বিবৃতি 2 বলছে হলেনি বা দুঃখিনী জননী। বিবৃতি 3 বলছে দিগ্বিজয়ে যেতে হবে, এবং 4 সুয়রানী দিলেন সাজিয়ে। তাহলে এখানে বলেছে যে বিবৃতিগুলির সাপেক্ষে সত্য মিথ্যা তোমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা দেখলাম রক্তে আমি রাজপুত্র, কবিতাতে কিন্তু এই লাইনটা আছে, তাহলে এটা সত্য। হলেনি বা দুঃখিনী জননী এটাও কিন্তু সত্য। দিগ্বিজয়ে যেতে হবে এটাও কিন্তু সত্য। 4 নম্বর দেখো সুয়রানী দিলেন সাজিয়ে।
সুয়োরানী কিন্তু সাজিয়ে দেয়নি, উত্তর হবে দুয়োরানী দিলেন সাজিয়ে। তাহলে 3টে সত্য একটা ভুল। অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ক, 3টে সত্য একটা ভুল, 4 নম্বর মিথ্যা। চলো নেক্সট, ডায়াগ্রাম দেখে তোমাদের সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। তো 4টে অপশন তোমরা দেখো। তো অপশন কটাকে আমরা বিশ্লেষণ করছি, দেখো রাজপুত্র যার কবচকুণ্ডল নেই, ধনুক তৃণীর নেই, শিরস্ত্রাণও নেই, ঠিক আছে। তাহলে এইটি কিন্তু অপশন কটাকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। তো বাকিগুলো কেন নেই তোমরা কিন্তু জানাতে পারো, বা তোমরা বুঝতেই পারছো যে রাজপুত্র দুঃখিনী জননী দিগ্বিজয়ী সুয়োরানীর সাথে রাজপুত্র কোনো কানেক্ট নেই, তাহলে এটা হবে না। আবার দেখো রাজপুত্র দুয়োরানীর আশীর্বাদী তিনি সরঞ্জাম, আত্মগরিমার সাথে এর কোনো কানেক্ট নেই। আবার রাজপুত্র জাদু অশ্ব তেপান্তরের পক্ষীরাজ অবিশ্বাস সাথে এর কোনো কানেক্ট নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন কটাই কিন্তু যথার্থ ডায়াগ্রাম দেখে বুঝতে পারছো, যার কবচকুণ্ডল নেই, ধনুক তৃণী নেই এবং কোনো শিরস্ত্রাণও নেই। চলো নেক্সট, 16 নম্বর প্রশ্ন বলছে ভাষা হলো ভাবের বাহক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এটা। ওকে, তো দেখো ভাষা ভাবের বাহক, এটা একদম সঠিক। ভাবই প্রধান, ভাষা পরে, এটাও কিন্তু সঠিক। তাহলে এটা কিন্তু বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু পরস্পর সঠিক হয়েছে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন চলে আসবো। মীমাংসা ভাষ্য গ্রন্থের রচয়িতা কে? দেখো মীমাংসা ভাষ্য গ্রন্থের রচয়িতা হয়ে যাবে, তো মীমাংসা ভাষ্য কার রচয়িতা? অবশ্যই দেখো 4টে অপশন হচ্ছে পতঞ্জলি, সবরস্বামী, তারপর আচার্য শঙ্কর, আনন্দবর্ধন। 4টে অপশনের মধ্যে অ্যান্সার হয়ে যাবে সবরস্বামী, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিরূপে গ্রহণ করবেন। তো ভাষাটি হলো কোন ভাষা? কলকাতার ভাষা। তো কলকাতার ভাষাটি কোন ভাষা? উত্তর হয়ে যাবে চলিত ভাষা, অর্থাৎ অপশন নাম্বার বি, অর্থাৎ অপশন নাম্বার খ। নেক্সট, বিবৃতি 1 বলছে যে চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না? বিবৃতি 2, এক চোটে পাথর কেটে যায়, দাঁত পড়ে যায়। দেখো প্রথমেটা আমরা যেটা বলছি যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, এটা কিন্তু একদম সত্য। 2 নম্বর বলছে বাংলা দেখো এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে যায়, এটা কিন্তু মিথ্যা কথা। 3 নম্বর, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা কিন্তু সত্য। এবং 4 নম্বর, চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষায় চলবে না, এটা কিন্তু মিথ্যা। সবই কিন্তু কলকাতার ভাষায় চলবে, তাহলে এটা মিথ্যা। তাহলে উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে আমরা যদি বলতে পারি, তাহলে অপশন হয়ে যাবে অপশন খ। চলো নেক্সট চলে আসবো 20 নম্বর প্রশ্ন। বাড়িঘর তোর সব ড্যাশ ডগমগ করবে, কিসের ডগমগ করবে? উত্তর হয়ে যাবে প্রাণের স্পন্দনে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িঘর সব প্রাণের স্পন্দনে ডগমগ করবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন। দুর্পথের বড় ছেলে আনন্দ হাই স্কুলে পড়ছে। 4টে অপশন দেখো কোনটা হবে। হাই স্কুলে কি নিয়ে পড়ছে? উত্তর হয়ে যাবে ইংরেজি নিয়ে পড়ছে, অর্থাৎ অপশন নাম্বার সি, অর্থাৎ গ। নেক্সট, বিবৃতি 1, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? কারণ আর সে হলো দেবীর পটরাজ। তো দুটোই কিন্তু সঠিক, এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, এর কারণ কি? উত্তরে যাবে এর কারণ ছিল আষাঢ় মাস, অর্থাৎ বর্ষাকাল। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন। আমরা আমাদের 4 হাত 4 চোখে একে ড্যাশ, একে লড়বই জুজবই, কি হবে? 4টে অপশনের মধ্যে কি হবে? উত্তর হয়ে যাবে একে জুজবই। লাইন তোলা প্রশ্ন, তাই কবিতার লাইন খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো পংক্তিটির সঠিক ক্রমটি হলো, এখানে কি বলেছে? এখন আমাদের একে অপরকে লাগবে। তো আমি 4টে অপশানের অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি, তো ভালো করে দেখে নাও ভিডিওটা, এরপর তোমাদের সঠিকভাবে কিন্তু কোনটা আগে কোনটা পরে হবে সেটা বুঝে নেবে। তো আমি তোমাদের অ্যান্সারটা বলছি, অপশন 1, তারপর 2, অপশন 4, তারপর 3, ঠিক আছে। প্রথমে 1, অর্থাৎ এখন আমাদের একে অপরকে লাগবে। তারপরে আছে 2 নম্বর, অর্থাৎ শুধু কার্নেশন ফুলের জন্য নয়। তারপরে আছে 4 নম্বর, মধু তালাশের জন্য নয়। তারপরে হচ্ছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তাহলে কবিতার ক্রম, অর্থাৎ কোনটার পরে কোন লাইন ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হচ্ছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন। সাহিত্যের নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরতে সাহায্য করে ভাষাবিজ্ঞানের যে শাখা। ভাষাবিজ্ঞানের কোন শাখা? দেখো ভাষাবিজ্ঞানের শৈলী বিজ্ঞান নামে একটি শাখা, যেটি সাহিত্যের নান্দনিক দিকটি সঠিকভাবে তুলে ধরতে কিন্তু সাহায্য করে। চলো 27 নম্বর প্রশ্ন দেখো। রাজশেখর বসু সংকলিত অভিধান গ্রন্থটির নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। রাজশেখর বসু সংকলিত যে অভিধান গ্রন্থ সেটা হচ্ছে চলন্তিকা, মনে রাখবে। রাজশেখর বসু সংকলিত অভিধান গ্রন্থের নাম হলো চলন্তিকা। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর কোন কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও, আর তোমার বন্ধুদের অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও। চলো নেক্সট আমরা চলে আসবো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন দেখো। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন কে?
স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন বুফো। অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে কি বলে? দেখো, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাহলে তাকে বলা হচ্ছে ন্যূনতম শব্দজোড়। নেক্সট, 30 নম্বর প্রশ্ন, যখন বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি হয় অর্থাৎ সুরের উঠানামা হয় তখন হচ্ছে সুর তরঙ্গ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, এরকম টাইপের তোমাদের প্রশ্ন কিন্তু গ্যারান্টি একটি পরীক্ষায় আসছে। দেখো, এই সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, এগুলো কিন্তু ভালো করে দেখবে। আমি তোমাদেরকে বলেছি অ্যান্সার সহ মিলিয়ে নাও। প্রথমে দেখো সংবৃত স্বরধ্বনি, এটা হয়ে যাবে রস্বই রসৌ, এটা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি হয়ে যাবে এ আর ও, এটা হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। অপশন 3 দেখো অর্ধবিবৃত স্বরধ্বনি, এটা হয়ে যাবে আয়জাফলা এবং অ, এটা হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। এবং অপশন 4 বিবৃত স্বরধ্বনি কোনটা? বিবৃত স্বরধ্বনি হবে অপশন সি, আ হচ্ছে একটি বিবৃত স্বরধ্বনি। আর বাংলা ভাষায় 7টি কিন্তু মৌলিক স্বরধ্বনি আছে, মনে রাখবে। চলো নেক্সট আমরা চলে আসবো 32 নম্বর প্রশ্ন। দেখো, হ্রদ থেকে দহতে পরিণত হয়েছে, তো এটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। কোন ধরনের উদাহরণ দেখতে পাচ্ছ? 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই এটা কিন্তু বিপর্যাস। ধ্বনির একেবারেই বিপর্যাস ঘটে গেছে, কোনোরূপ পরিবর্তন হয়নি, মানে ডাইরেক্ট পরিবর্তন হয়ে গেছে, মানে কোনোরূপ অর্থের প্রসার সংক্রম, এই স্বরভক্তি অভিশ্রুতি অপনীতি এগুলো নয়, এটা হচ্ছে বিপর্যাস। এটি ধ্বনি পরিবর্তনের একটি বিপর্যাসের উদাহরণ। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, যে ড্যাশ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। কি বলতে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক আমরা বুঝবো? উত্তর হয়ে যাবে শব্দার্থ, অপশন সি। শব্দার্থ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আরেক শব্দের বা শব্দগুচ্ছের সম্পর্ক। নেক্সট 34 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখো, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হয়ে যাচ্ছে রত্নাগার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন, রাগ শব্দের মূল অর্থ বা প্রীতি। রাগ শব্দের মূল অর্থ হচ্ছে প্রীতি বা অনুরাগ, কিন্তু বর্তমানে এর অর্থ হয়েছে কি? দেখো, রাগ শব্দের এর অর্থ হচ্ছে ক্রোধ। তাহলে আগে ছিল প্রীতি বা অনুরাগ, কিন্তু এখন এর অর্থ হচ্ছে ক্রোধ। আচ্ছা, চলো নেক্সট আমরা চলে আসবো 36 নম্বর প্রশ্ন। দেখো, রাগ শব্দের আদি অর্থ বিভিন্ন গানের রাগ রাগিনী যুক্ত থাকে, তো রাগ শব্দের আদি অর্থ প্রীতি বা অনুরাগ ছিল, কিন্তু এখন হয়ে গেছে ক্রোধ। তো এটা কিন্তু মানে ক্রোধ হয়েছে, তাহলে এটা কিন্তু শব্দার্থ পরিবর্তন হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, বাংলাদেশের টপ্পা গানের প্রচলন করেন কে? খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের টপ্পা গানের প্রচলন করেছিল কালী মির্জা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 37 নম্বর প্রশ্ন, উই শ্যাল ওভারকাম কথাটির অর্থ হচ্ছে আমরা করব জয়। তো এই অনুবাদটা কে করেছিল? এর অনুবাদের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে শিবদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 38 নম্বর প্রশ্ন, রাধা গোবিন্দ কর কবে জন্মগ্রহণ করে? রাধা গোবিন্দ কর অর্থাৎ আরজি করের প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ কর, তিনি জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1852 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে? আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করে, উত্তর হয়ে যাবে গোলকচন্দ্র নন্দী, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি তোমাদেরকে বাছাই করতে বলছে। দেখো, 40 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, শিবদাস ভাদুড়ী কোন খেলার সাথে যুক্ত? দেখো, শিবদাস ভাদুড়ী ইনি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। ঝুলন গোস্বামী হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। আরতি সাহা ইনি হচ্ছে সাঁতারের সাথে যুক্ত। এবং 4 নম্বর যেটা হচ্ছে ভোলানাথ গুইন, ইনি হচ্ছে কবাডি খেলার সঙ্গে যুক্ত। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্নের মধ্যে আমি আশা রাখবো তোমরা কিন্তু সবাই ভালো পেরেছো। তো কতগুলো পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা আমরা জানাই। এছাড়াও তোমরা এই বাংলা ছাড়াও আর কোন কোন বিষয়ে পিডিএফ তোমরা পেতে চাও বা ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।